আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আমরা সবাই কেমন আছি? আমরা সবাই কেমন আছি একটু জানাই। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? সাউন্ড ঠিক আছে কিনা? আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাই। সালমা যুক্ত হয়েছে, রাব্বি যুক্ত হয়েছে, মিথিলা আছে। ওয়ালাইকুম আসসালাম মিথিলা। তারপর আনিকা, তাহসিন যুক্ত হয়েছো। একটু ক্লাসটা শেয়ার করে দিবা। আমরা ইতিহাসের ধারাবাহিক ক্লাস করছিলাম। আমরা গতদিন ইতিহাসের প্রথম পত্র নিয়ে আলোচনা করেছি। মানে প্রথম অংশটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমরা ইতিহাসের প্রাচীন রাজবংশ নিয়ে আলোচনা করছিলাম। তো প্রাচীন রাজবংশ আলোচনা করতে গিয়ে আমরা মৌর্য বংশটা আলোচনা করেছিলাম গতদিন। আমাকে একটু বলো যে মৌর্য বংশ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা? আমরা এই যে রাজবংশ পড়তে গিয়ে মৌর্য বংশ নিয়ে আলোচনা করেছি। মৌর্য বংশ নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? মৌর্য বংশ, আমরা মৌর্য নিয়ে আলোচনা করেছি। মৌর্য বংশের সকল কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? আহ আসসালামু আলাইকুম সাখাত শুভ। কালকে ক্লাস থেকে যাইতে বলছিলেন, বাট আমি যাবই না। যদি আপনি ব্লক করে দেন তাহলে আমি ক্লাস করা বাদ। আচ্ছা সাখাত শুভ ভাই, তোমাকে তোমাকে আমি যাইতে বলি না, তুমি ক্লাস করো। ঠিক আছে। ওকে আবিদ বলেছে। আবিদ কোন কলেজে পড়ো তুমি? মুন্সি আব্দুর রউফ কিনা? আচ্ছা, মানে গতদিন মৌর্য নিয়ে আমরা যে আলোচনা করেছি, মৌর্য বংশ, তুমি হয়তো বাসায় পড়েছো। পড়ার পরে তোমার কোনো প্রবলেমস হয়েছে কিনা বা কোনো প্রশ্ন তুমি বোঝো নাই এমন কি হয়েছে? যদি থাকে আমাকে বলতে পারো, আমি সেগুলো প্রবলেম সলভ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা মৌর্য বংশের পরে আমাদের যে বংশটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুপ্ত বংশ। তাহলে আমরা একটু গুপ্ত বংশ নিয়ে আলোচনা করতে চাই। গুপ্ত বংশ, খেয়াল করো। এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। কি নাম? প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। কি নাম? প্রথম চন্দ্রগুপ্ত, তিনি হলেন প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই বংশটার মধ্যে যে শ্রেষ্ঠ শাসক আছে তার নাম হচ্ছে সমুদ্রগুপ্ত। কি নাম? সমুদ্রগুপ্ত। অর্থাৎ গুপ্ত বংশের মধ্যে যিনি শ্রেষ্ঠ শাসক, যিনি শ্রেষ্ঠ শাসক তার নাম হলো সমুদ্র সমুদ্রগুপ্ত। এখন প্রশ্ন হলো, ভাই কেন সমুদ্রগুপ্ত শ্রেষ্ঠ শাসক? রাজত্বের জন্য, ভালো শাসনের জন্য তিনি শ্রেষ্ঠ হয়েছেন। কিন্তু এখানে আরো কিছু কথা আছে। এই যে সমুদ্রগুপ্ত ব্যক্তিটা আছেন, তার একটা উপাধি আছে। তাকে বলা হয় কবিদের রাজ। কি বলা হতো? কবি। এই যে আমরা কবি সাহিত্য বলি না, এই কবিদের কবিদের রাজ বলা হতো তাকে। অথবা তুমি বলতে পারো পথিরাজ। এখন প্রশ্ন হলো, তিনি আসলে এই উপাধিটা কেন পেয়েছিলেন? কারণ কি? তিনি কাব্য অনুরাগী মানুষ ছিলেন, সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন, সাহিত্য চর্চা করতেন। যার কারণে তাকে বলা হয় পথিরাজ বা কবিদের রাজ। অর্থাৎ কাব্য কাব্য সাহিত্য অনুরাগী মানুষ, সাহিত্য অনুরাগী হওয়ার কারণে, কাব্য সাহিত্য অনুরাগী হবার ফলে তাকে কি উপাধি দেওয়া হয়েছিল? কথিরাজ বা কবিদের রাজ। কথিরাজ বা কবিদের রাজ। আরেকটা প্রশ্ন আসে, প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? এই প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। কি বলা হয়? প্রাচীন প্রাচীন ভারতের প্রাচীন ভারতের নেপোলিয়ন, প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। অনেকবার প্রশ্ন আসছে, প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। এই গুপ্ত যুগটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতিবার কোনো না কোনো চাকরির পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, কোথাও না কোথাও প্রশ্ন আসেই এই গুপ্ত বা প্রাচীন রাজবংশ থেকে। আমরা এগুলো সলভ করব, দেখবো আজকে। তাহলে প্রতিষ্ঠাতা
প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। এখানে আবার ভুলে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য দিও না। প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। এই বংশটার শ্রেষ্ঠ শাসক তার নাম সমুদ্রগুপ্ত। তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। তাকে বলা হয় কথিরাজ বা কবিদের রাজ। সাহিত্য অনুরাগী তিনি মানুষ ছিলেন। আচ্ছা, এই বংশটার আরেকজন অন্যতম শাসক ছিলেন। অন্যতম শাসক, এই বংশের অন্যতম শাসক, এই গুপ্ত বংশের একজন অন্যতম শাসক, তার নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কি নাম? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের আরেকজন অন্যতম শাসক, তার নাম হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই গুপ্ত যুগে তাদের যে রাজধানী, এই গুপ্ত যুগের তাদের যে রাজধানী, সে রাজধানী ছিল পাটালিপুত্র। পাটালিপুত্র। আমরা গতদিন একটা প্রশ্ন সলভ করা থেকে একটা জিনিস পেয়েছিলাম, বলেছিলাম সেখানে শ্রুতি নামক একটা মেয়ে কমেন্ট করেছিল যে ভাইয়া 4-এর প্রশ্ন নাম্বার ছিল 4, সেখানে বলেছিল যে ভাইয়া 4-এর উত্তর তো এ এবং ডি, এরকম কিছু দুইটাই তো হয়, তাই না? তাহলে এ ডি দুইটাই তো হয়। এই যে দেখো, পরীক্ষার মধ্যে প্রশ্ন এভাবে থাকবে যে পাটালিপুত্র কাদের রাজধানী ছিল? পাটালিপুত্র, পাটালিপুত্র কাদের রাজধানী ছিল? অপশন এ থাকবে মৌর্য, অপশন এ থাকবে মৌর্য, অপশন বি এ থাকবে হচ্ছে তোমার হয়তো সেন থাকবে, এবং অপশন সি এ থাকবে গুপ্ত, আর অপশন ডি এ থাকবে এ প্লাস সি, এ প্লাস সি। তুমি তো একদম 100% শিওর যে এই প্রশ্নের উত্তর হবে মৌর্য। এই নাম্বারটার দিকে তাকাইলা আর উত্তর করে দিলা, কিন্তু আরেকটা অপশন এখানে আছে, এই ডি, এ প্লাস সি, সেটা দেখলা না। তো সেটা দেখোনি, যার কারণে কিন্তু ভুল হয়ে যাবে। কাজে গুপ্তদের রাজধানী ছিল পাটালিপুত্র, মৌর্যদেরও রাজধানী ছিল পাটালিপুত্র। কোনো কারণে যদি মৌর্য না থাকে, মৌর্য না থাকলে তাহলে হয়তো গুপ্ত থাকবে, গুপ্ত না থাকলে মৌর্য থাকবে, আবার দুইটাই থাকতে পারে। এখন তুমি নোয়াখালীর মতো আমাকে প্রশ্ন করো ভাই, নোয়াখালীর মতো প্রশ্ন করো যে ভাইয়া এমন যদি হয় যে ঘ নাম্বার অপশনে এ ও সি কোনোটাই দিল না, ক নাম্বার অপশনে দিল মৌর্য, খ দিল সেন, গ দিল গুপ্ত, আর ঘ নাম্বারে অন্য একটা রাজবংশ দিয়ে দিল, হ্যাঁ, তাহলে ভাই আমি অ্যান্সার কোনটা দিব? তাহলে আমি অ্যান্সার এবার কোনটা দিব? এটা নোয়াখালীর মতো প্রশ্ন। তাহলে তখন ভাই তুমি এই মৌর্য বংশ দিও, যেহেতু এটা প্রথম রাজবংশ, এই কারণে এটা তুমি মৌর্য দাগাবা। বুঝাইতে পারলাম? ফারিহা পুষ্প আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই ফারিয়া পুষ্প, কেমন আছো? তুমি অনেক আগের স্টুডেন্ট, খুব সম্ভবত তুমি 2020 সালের শিক্ষার্থী। আমি ভালো আছি, তুমি ভালো আছো? তোমার বাসা হচ্ছে সিলেটে, আমি তোমাকে চিনি। দেখো, আমি তোমাকে এখনো মনে রেখেছি। তুমি আমার আবার ইনবক্সে এসে আমাকে বলো না আপনি তো আমাকে ভুলে যান বারবার। আচ্ছা, সঞ্জিদা সুরভি, তোমার কি হয় আমি জানি না, হয়তো কাজিন বা কিছু একটা হবে। ভাই ফ্রি ক্লাস কতদিন চলবে? যতদিন পর্যন্ত অ্যাডমিশন টেস্ট চলছে ততদিন পর্যন্ত ফ্রি ক্লাস চলবে। ওকে, তাহলে কি বললাম? গুপ্ত বংশ, হ্যাঁ। তাহলে গুপ্ত বংশ প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। এই গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত। কবিদের রাজ বলা হয়, কথিরাজ বলা হয়। প্রাচীন ভারতের নেপোলিয়ন তাকে বলা হতো। প্রাচীন ভারতের কি বলা হতো? নেপোলিয়ন বলা হতো। আচ্ছা, এখন গতদিন আরেকটা প্রশ্ন ছিল, মনে আছে কি? প্রাচীন ভারতে ম্যাকিয়াভেলি বলা হতো কাকে? প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো কাকে? আমরা গতদিন পড়েছিলাম। এই দুইটা প্রশ্ন কিন্তু আসে। প্রাচীন ভারতে ম্যাকিয়াভেলি হচ্ছে চাণক্য বা কৌটিল্যকে বলা হয়। ভাইয়া যদি গুপ্ত আর মৌর্য দুইটাই দুইটাই হয় তাহলে কি দিব? অলরেডি বললাম তো কি দিবা। ওকে, এরপরে আসো। এরপরে আমরা গুপ্ত যুগের আরো কথাবার্তা বলবো। এই যে গুপ্ত যুগটা আছে, এই যুগটাকে বলা হয় সাহিত্যের স্বর্ণযুগ। একটু মন দিয়ে শুনবা। যে গুপ্ত যুগটা আছে, এই গুপ্ত যুগকে বলা হয় সাহিত্যের স্বর্ণযুগ। কেন বলা হয়? একটু লিখি আমি। এই গুপ্ত যুগকে বলা হয় সাহিত্যের স্বর্ণযুগ। সাহিত্যের স্বর্ণযুগ, স্বর্ণযুগ। এখন কারণটা কি? সাহিত্যের স্বর্ণযুগ বলার কারণ কি? অর্থাৎ এই গুপ্ত যুগে অনেক বেশি পরিমাণ কবি সাহিত্যিকদের উত্থান ঘটেছিল এবং প্রচুর গ্রন্থ লেখা হয়েছিল। যেমন তোমরা যদি বলো মেঘদূত, মেঘদূত যে কাব্যগ্রন্থ, মহাকাব্য আছে, কালিদাসের মহাকাব্য, তাহলে এটা কোন যুগে লেখা হয়েছিল? এই গুপ্ত যুগে। তাহলে একটা প্রশ্ন আসে,
কালিদাস কোন যুগের কবি? গুপ্ত যুগের কবি। তাহলে দেখো সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় এই গুপ্ত যুগকে। কেন? এই যে কালিদাস, এই কালিদাস ছিলেন গুপ্ত যুগের কবি এবং তার যে গ্রন্থ মহাকাব্য, তার যে মহাকাব্য, সে মহাকাব্যের নাম হচ্ছে মেঘদূত। কালিদাসের মহাকাব্যের নাম হচ্ছে মেঘদূত। কি নাম? মেঘ। কালিদাসের মহাকাব্যের নাম কি? মেঘদূত। কালিদাসের মহাকাব্যের নাম হচ্ছে মেঘদূত। আচ্ছা, তাহলে গোল্ডেন এজ বলা হয় এই গুপ্ত যুগকে, সাহিত্যের গোল্ডেন এজ বা ক্লাসিক্যাল এজ বলা হয় গুপ্ত যুগকে। এই যুগে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, যেমন ধরো অমর সিং। অমর সিং নামক একজন ব্যক্তি আছে, অমর সিং। এই গুপ্ত যুগের আরেকজন ব্যক্তি অমর সিং। তিনি কি কাণ্ড ঘটালেন? কি কাণ্ড ঘটা, কেউ কি জানো অমর সিং এর ঘটনা? অমর সিং, এই অমর সিং হচ্ছে একটা গ্রন্থ লিখেছিলেন, তার নাম হচ্ছে অমর কোষ। অমর সিং এর যে গ্রন্থ সেটা অমর কোষ। এখন প্রশ্ন হলো এটা কি ধরনের গ্রন্থ? এই অমর কোষটা কেন বিখ্যাত? প্রাচীন ভারতের প্রাচীন ভারতে একমাত্র গ্রহণযোগ্য যে অভিধান সেটা হচ্ছে অমর কোষ। এটা এটা লেখা হয়েছিল সংস্কৃত ভাষায়। খেয়াল করো, এটা সংস্কৃত ভাষায় লেখা। এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন অভিধান, সবচেয়ে প্রাচীন অভিধান, সবচেয়ে প্রাচীন অভিধান। তাহলে এই অমর কোষকে আমি বলতে পারি তিনি প্রাচীন ভারতের অভিধান প্রণেতা। অভিধান প্রণেতা। প্রশ্ন আসে অমর কোষ কে? তিনি একজন অভিধান প্রণেতা। অমর কোষ কে? তিনি একজন অভিধান প্রণেতা। অমর কোষ কে ভাই? তিনি একজন অভিধান প্রণেতা। কালিদাস তিনি একজন মহাকবি। এই যে কালিদাসের পাশে লিখে রাখো মহাকবি কালিদাস। তার গ্রন্থের নাম হচ্ছে মেঘদূত। মেঘদূত মহাকাব্য মেঘদূত। এই সময়টাতে দেখো, এখন প্রশ্ন হলো যে অমর কোষ, এই অমর কোষের প্রণেতা যে অমর সিংহ, তিনি অভিধান প্রণেতা ছাড়া তিনি আরো অনেকগুলো, তেমন তিনি সংস্কৃত কবি, তিনি একজন ব্যাকরণবিদ। লিখে রাখতে পারো যে তিনি একজন সংস্কৃত কবি। সংস্কৃত কবি, তিনি একজন ব্যাকরণবিদ। ব্যাকরণবিদ। সংস্কৃত কবি, তিনি একজন ব্যাকরণবিদ। সংস্কৃত কবি, তিনি একজন ব্যাকরণবিদ। তিনি একজন অভিধান প্রণেতা। তার লিখিত গ্রন্থটাই সংস্কৃত ভাষায় লেখা অমর কোষ। সংস্কৃত ভাষায় লেখা অমর কোষ। কালিদাস গুপ্ত যুগের কবি। সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। এই যুগে কালিদাস ছিলেন, অমর সিংহ ছিলেন। কালিদাসের মহাকাব্যের নাম হচ্ছে মেঘদূত। মেঘদূত। আরেকজন ব্যক্তি আছে, তার নাম হলো বরা মিহির। বরা মিহির, তিনি কে? তিনি হচ্ছেন জ্যোতির্বিদ। তিনি ছিলেন জ্যোতির্বিদ। এই গুপ্ত যুগের জ্যোতির্বিদ ছিলেন হচ্ছে, জ্যোতির্বিদ ছিলেন বরামিহির। জ্যোতির্বিদ ছিলেন বরামিহির। এখন এই বরামিহিরেরও একটা গ্রন্থ আছে। বরামিহিরেরও একটা গ্রন্থ আছে। বরামিহিরেরও একটা গ্রন্থ আছে। সেই গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা। সংহিতা। বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা। তাহলে দেখেন কালিদাসের মেঘদূত, কালিদাসের মেঘদূত, বরামিহিরের বৃহৎ সংহিতা, বরামিহিরের বৃহৎ সংহিতা, অমর কোষ হচ্ছে অমর সিংহের অমর কোষ। এগুলো গুপ্ত যুগে কিন্তু হয়েছিল। কোন যুগে? এগুলো সবগুলাই গুপ্ত যুগে হয়েছে। কোন যুগে? গুপ্ত যুগে হয়েছে। কোন যুগে ভাই? গুপ্ত যুগে হয়েছে। এই জন্যই এই গুপ্ত যুগটাকে বলা হয়, এই জন্য এই গুপ্ত যুগকে বলা হয় কি বলা হয়? সাহিত্যের স্বর্ণযুগ। সাহিত্যের স্বর্ণযুগ। সাহিত্যের স্বর্ণ যুগ। সাহিত্যের স্বর্ণযুগ। সাহিত্যের স্বর্ণযুগ। আচ্ছা, আমরা একটু সামনে আগাই। আচ্ছা, নাকি আমরা একটু রিভিশন করে সামনে আগাই? আমরা যতটুকু পড়লাম ততটুকু একবার একটু রিভিশন দিব, হ্যাঁ? ততটুকু একবার একটু রিভিশন দিব। কি বলছি? আমরা গুপ্ত যুগ পড়ছি, হ্যাঁ? গুপ্ত যুগ। এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। কি নাম ভাই তার? প্রথম চন্দ্রগুপ্ত। আচ্ছা, এই গুপ্ত বংশের আরেকজন আরেকজন শ্রেষ্ঠ শাসক আছেন, তার নাম হচ্ছে সমুদ্রগুপ্ত। কি নাম? সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তকে বলা হয় প্রাচীন ভারতের কি? নেপোলিয়ন বলা হয়। এই সমুদ্রগুপ্তকে বলা, তার উপাধি হচ্ছে কথিরাজ বা কবিদের রাজ বলা হতো। আচ্ছা, এই বংশ গুপ্ত বংশের আরেকজন অন্যতম শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আরেকজন শাসকের নাম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কি নাম? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিন্তু আবার
কয়েকটা উপাধি আছে, তোমরা একটু চাইলে লিখে রাখতে পারো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কয়েকটা উপাধি আছে, যেমন তার বীরত্বের জন্য তাকে বলা হতো বীর বিক্রম। কি বলা হতো? বীর বীর বিক্রম। বীর বিক্রম, তাকে বলা হতো বীর বিক্রম, বা তাকে উপাধি দেওয়া হয়েছিল বিক্রমাদিত্য। কি দেওয়া হয়েছিল? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, তাকে উপাধি দেওয়া হয়েছিল বিক্রমাদিত্য। কি বলা হয়েছিল? বিক্রমাদিত্য। বীর বিক্রম বা বিক্রমাদিত্য। বীর বিক্রম বা, আমি আবার লিখি, বিক্রমাদিত্য। তাকে বীর বিক্রম বা বিক্রমাদিত্য, অর্থাৎ বিক্রম আদিত্য, এরকম করে যে সন্ধি বিচ্ছেদটা হয়েছে সেটাই বিক্রমাদিত্য। বীর বিক্রম, বিক্রমাদিত্য বা সিংহ বীর। কি বলা হতো? সিংহ বীর। সিংহ বীর, সিংহ বীর বলা হতো এই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, যেটা অন্যতম শাসক ছিলেন। তাহলে প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত, শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত, প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে, কথিরাজ বলা হয় সমুদ্রগুপ্তকে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন অন্যতম শাসক, তার উপাধি বিক্রমাদিত্য, সিংহবীর, বীর বিক্রম। আর এই গুপ্তদের রাজধানী ছিল পাটালিপুত্র। পাটালিপুত্র। মৌর্য এবং গুপ্তদের উভয়ের রাজধানী ছিল পাটালিপুত্র। এই গুপ্ত যুগকে বলা হয় সাহিত্যের গোল্ডেন এজ। সাহিত্যের গোল্ডেন এজ বলা হতো বা ক্লাসিক্যাল এজ বলা হতো গুপ্ত যুগে, কারণ মহাকবি কালিদাস ছিলেন গুপ্ত যুগের কবি। মেঘদূত লিখেছেন এই মহাকবি কালিদাস। তারপরে বরামিহিরের গ্রন্থ ছিল বৃহৎ সংহিতা, তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন। এরপরে অমরকোষ, এটা একটা প্রাচীন অভিধান, সেটা লিখেছিলেন অমর সিংহ, তিনি একজন সংস্কৃত কবি, ব্যাকরণবিদ, তিনি একজন বৈয়াকরণিক বলা যায়, ব্যাকরণবিদ বলা যায়। এরপরে বলেছি যে মোটামুটি এগুলোই তো বললাম না? বলো ক্লিয়ার, বলো ক্লিয়ার, বলো ক্লিয়ার। যতটুকু বললাম ততটুকু ক্লিয়ার কিনা? গুপ্ত যুগের ফার্স্ট স্টেপ ডান, সেকেন্ড স্টেপে আসো। গুপ্ত যুগ এতটুকু ক্লিয়ার? বলো গুপ্ত যুগের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একটু পরে যখন আমরা প্রশ্ন সলভ করব, সকল প্রশ্ন তুমি পারবা। আমি আমি তোমাকে বললাম, তোমার প্রশ্ন পারার গ্যারান্টি আমি তোমাকে দিব। জাস্ট তুমি শুধু আমার ক্লাসগুলো একটু ভালো করে করবা। আমি যখন বকবো তখন তুমি বকাগুলো শুনবা, আমি যখন হাসবো তখন আমার সাথে হাসবা, যখন লিখতে বলবো তখন লিখবা। ঠিক আছে? ওকে, হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, এতগুলো মানুষ দেখছো কিন্তু ক্লিয়ার বা কনসেপ্ট ক্লিয়ার এটা লিখেছে মাত্র 5 জন। এটাই হয়, বাকিদের লিখতে হয়তো কষ্ট হয়, বাকিদের লিখতে কষ্ট হয়, হাতে ব্যথা হয়, বুকের মধ্যে ধুক ধুক করে। ওরা মনে মনে ভাবে, ইস আমি লিখবো না, কেন লিখবো আমি? ওরা ভাবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, বলো হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ, কনসেপ্ট ক্লিয়ার। লজ্জা লাগে নাকি? আরে লজ্জাবতী রে, লজ্জা করে? লজ্জা করে তোমার? লজ্জা না করলে লিখো কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু খারাপ কথা লিখতে তোমাদের লজ্জা করে না? খারাপ কথা লিখতে তোমাদের লজ্জাই করে না? মানুষকে গালি দিতে তোমাদের বিন্দু পরিমাণ লজ্জা করে না? মানুষকে কটু কথা বলতে বিন্দু পরিমাণ লজ্জা করে না? কিন্তু কনসেপ্ট ক্লিয়ার এটা লিখতে কি লজ্জা! আহ, লজ্জায় বুক ফেটে যায়। শাহরিয়ার হোসেন বলছে, স্যার আপনার হাসি সুন্দর, আমার সবকিছুই সুন্দর। এই ছেলে। ওকে দেখো, তাহলে দেখো কি বললাম, গুপ্ত যুগ না? আচ্ছা, এরপরে আসো সেকেন্ড ধাপে আসো। তাহলে এই যে সাহিত্যের স্বর্ণযুগ বললাম আমি, এখানে আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে এই গুপ্ত যুগে এই গুপ্ত বংশের দরবারে 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তি ছিলেন। তো এই 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তিদেরকে বলা হতো নবরত্ন। অর্থাৎ গুপ্ত যুগের, খেয়াল করো, গুপ্ত যুগের গুপ্ত যুগের 9 জন যে গুণী প্রতিভাবান ব্যক্তি ছিল, গুণী ব্যক্তি ছিলেন। হ্যাঁ, এই 9 জন গুণী ব্যক্তিদেরকে বলা হতো, কি বলা হতো? তাদেরকে বলা হতো নবরত্ন। ওই যে মাথায় যে তেল দেয় ওইটা না, তাদেরকে বলা হতো নবরত্ন। হ্যাঁ, নবরত্ন। 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তিকে বলা হতো নবরত্ন। কি বলা হতো? নবরত্ন। 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তিকে বলা হতো নবরত্ন। নবরত্ন, নবরত্ন, 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তি, নবরত্ন। আচ্ছা, এবার আসো,
এবার আসো, এই গুপ্ত যুগে আরো কয়েকটা ঘটনা ঘটলো। যেমন এই যে তাদের যে ভাস্কর্য আছে, এই গুপ্ত যুগে যে ভাস্কর্যগুলো নির্মিত হতো, এই ভাস্কর্যগুলোকে বলা হতো ধ্রুপদী। ধ্রুপদী গুপ্ত যুগের ভাস্কর্যকে গুলো বলা হতো ধ্রুপদী। এবং এই যে তোমরা দাবা খেলো না, দাবা বা চতুরঙ্গ খেলা, এই দাবা বা চতুরঙ্গ খেলার উৎপত্তি হচ্ছে এই গুপ্ত যুগে। দাবা বা চতুরঙ্গ খেলার উৎপত্তি হয়েছে গুপ্ত যুগে। দাবা খেলার উৎপত্তি কোথায়? গুপ্ত যুগে হয়েছে। বা চতুরঙ্গ খেলার উৎপত্তি হয়েছে এই গুপ্ত যুগে। তাহলে দাবা খেলার উৎপত্তি গুপ্ত যুগে বা চতুরঙ্গ খেলার উৎপত্তি যুগে। ভাস্কর্য হচ্ছে ধ্রুপদী ভাস্কর্য। নবরত্ন বলা হতো 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তিদেরকে কি বলা হতো? নবরত্ন। নবরত্ন। মহাকবি কালিদাস কোন যুগের কবি? গুপ্ত যুগের কবি। মহাকবি কালিদাস কোন যুগের কবি? গুপ্ত যুগের কবি। কোন যুগের কবি? গুপ্ত যুগের কবি। মহাকবি কালিদাস কোন যুগের কবি? গুপ্ত যুগের কবি। ওকে, বলো। ক্লিয়ার? ক্লিয়ার? যতটুকু বললাম ক্লিয়ার? আচ্ছা, এইবার আরেকটা। তো এই যে বিভিন্ন রাজবংশের সময়ে আমরা মৌর্য বংশ পড়াতে গিয়ে দেখো বলেছিলাম মেগাস্থিনিস এসেছিলেন। বলেছিলাম না মেগাস্থিনিস এসেছিলেন, তিনি একজন পরিভ্রাজক। তো একইভাবে এই যে গুপ্ত বংশ, এই বংশ তার সময়টাতেও একজন পরিভ্রাজক এসেছিলেন। চীন থেকে আসা প্রথম পরিভ্রাজক, অর্থাৎ এই চীনা চীনা প্রথম পরিভ্রাজক, প্রথম পর্যটক বা পরিভ্রাজক। চীন থেকে আসছিল প্রথম পরিভ্রাজক বা প্রথম পর্যটক। তার নাম হলো ফা হিয়েন। ফা হিয়েন। কি নাম ছিল? ফা হিয়েন। ফা হিয়েন। ফা হিয়েন। গুপ্ত যুগে আসা, চীন থেকে আসা প্রথম পরিভ্রাজক, এটাই বাংলায় প্রথম তিনি এসেছিলেন। যদি প্রশ্ন বলে যে চীন থেকে আসা প্রথম পরিভ্রাজকের নাম কি, নাম হচ্ছে ফা হিয়েন। ফা হিয়েন। ফা হিয়েন। ওকে, আমি আরেকবার গুপ্ত যুগটা রিভিশন দিব, তোমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে গুপ্ত যুগটা। এরপর আমরা এই গুপ্ত যুগের কয়েকটা কোশ্চেন সলভ করব। ঠিক আছে? দেখো, এর মধ্যে আরেকটা জায়গা একটু বলে রাখি, সেটা হচ্ছে কুষাণ নামক একটা সাম্রাজ্য ছিল এই সময়টাতে। এটা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়েছিল। এই কুষাণ সাম্রাজ্য নিয়ে একটা প্রশ্ন এসেছিল। এই কুষাণ সাম্রাজ্যের একজন রাজা ছিলেন রাজা কনিষ্ক। কুষাণ সাম্রাজ্যের একজন রাজা ছিলেন রাজা কনিষ্ক। এই রাজা যে কনিষ্ক ছিলেন, এই কনিষ্কের যে মানে চিকিৎসক ছিলেন, একজন চিকিৎসক ছিলেন। এই রাজা কনিষ্কের একজন চিকিৎসক ছিলেন। তিনি আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। হ্যাঁ, আয়ুর্বেদ চিকিৎসক। এই রাজা কনিষ্কের একজন আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। সেই চিকিৎসকের নাম ছিল চরক। চরক। সেই চিকিৎসকের নাম কি ছিল ভাই? চরক। কুষাণ সাম্রাজ্যের রাজা ছিলেন রাজা কনিষ্ক। সেই কনিষ্কের যে চিকিৎসক ছিলেন, আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন, তার নাম ছিল চরক। অর্থাৎ এই চরক একজন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। আয়ুর্বেদ শাস্ত্র আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ ছিলেন এই চরক। ঠিক আছে? অর্থাৎ তিনি এই গাছ গাছালা দিয়ে ওষুধ প্রণয়ন করতেন। তো এক পর্যায়ে তিনি দেখলেন, তিনি উপলব্ধি করলেন তিনি একটা গ্রন্থ রচনা করবেন। তাহলে তিনি কি নিয়ে গ্রন্থ রচনা করবেন? তার যে এই ঔষধি গুণাগুণ বা ঔষধের যে প্রক্রিয়াকরণ, এটা নিয়ে তিনি একটা গ্রন্থ লিখলেন। সেই গ্রন্থটার নাম দিলেন তিনি চরক সংহিতা। চরক সংহিতা তার একটা গ্রন্থ। অর্থাৎ এটা একটা আয়ুর্বেদ চিকিৎসা বিষয়ক একটা গ্রন্থ। নাম হচ্ছে চরক সংহিতা। কি নাম? চরক সংহিতা। চরক সংহিতা। চরক সংহিতা। চরক সংহিতা। কি নাম ভাই? চরক সংহিতা। তাহলে দেখেন, এই যে চরক, এই চরক কে ছিলেন? এই চরক ছিলেন একজন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ বা আয়ুর্বেদ চিকিৎসক। তাহলে চরক সংহিতা গ্রন্থ কে লিখেছে? চরক লিখেছে। তোমরা একটু ভুলে যেও না, এখানে আমরা বৃহৎ সংহিতা পড়েছিলাম একটা। বৃহৎ সংহিতা। এই বৃহৎ সংহিতা লিখেছিলেন বরাহমিহির। বরাহমিহির মনে আছে কি? বৃহৎ সংহিতা লিখেছিলেন বরাহমিহির। মেঘদূত লিখেছিলেন কালিদাস। মেঘদূত লিখেছিলেন কালিদাস, তাই না? আচ্ছা, আর অমরকোষ লিখেছিলেন অমর সিংহ।
আর চরক সংহিতা লিখেছিলেন চরক। কে লিখেছেন? চরক। আচ্ছা, এইবার কথা হলো এই যে গুপ্ত বংশটা আছে, এই গুপ্ত বংশের পতন ঘটে। আমরা মৌর্য দেখলাম, গুপ্ত দেখলাম, এরপরে বাকি বংশ দেখব। এদের পতনটা ঘটেছিল ষষ্ঠ শতকের দিকে। অর্থাৎ তখন ভারতে এই যে তোমার একটা জাতি ছিল, হ্যাঁ, যাযাবর জাতি ছিল, নাম হুন। হয়রুসুকার হু দন্ত ন হুন। এই হুন জাতিরা এই হুন জাতিরা মধ্য এশিয়া থেকে এসে, তো এটা একটা যাযাবর জাতি, মধ্য এশিয়া থেকে এসে ভারতবর্ষে তারা আক্রমণ করেছিল। আক্রমণ করার পরে এই তোমার গুপ্ত বংশের পতন ঘটে। কত শতকে পতন ঘটেছিল? এই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে হচ্ছে ষষ্ঠ শতকে। কত শতকে? ষষ্ঠ শতকে। কাদের কাদের ইতে হুন, এই হুন যাযাবর জাতিদের কারণেই তাদের পতনটা ঘটেছিল, গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সমুদ্রগুপ্ত। আচ্ছা, অন্যতম একজন শাসককে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় কে? চন্দ্রগুপ্ত। তাদের রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্র। দাবা খেলা বা চতুরঙ্গ খেলা কোথায় সৃষ্টি হয়েছিল, কার সময়? গুপ্ত যুগে। আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ কে ছিলেন? চরক। কালিদাস কোন যুগের কবি? গুপ্ত যুগের কবি। মেঘদূত কে লিখেছেন? কালিদাস লিখেছেন। নবরত্নটা আসলে কি? নবরত্ন হচ্ছে 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তিকে নিয়ে যে গুণী প্রতিভাবান ব্যক্তিকে বলা হতো নবরত্ন। অমর সিং, এই অমর সিং কি ধরনের কবি? সংস্কৃত কবি, তিনি ব্যাকরণবিদ। তার গ্রন্থের নাম কি? অমরকোষ। গ্রন্থের নাম কি? অমরকোষ। বরামিহির কে ছিলেন? জ্যোতির্বিদ ছিলেন। ধ্রুপদীটা কি? ধ্রুপদী হচ্ছে গুপ্ত যুগের একটা ভাস্কর্য। ভাস্কর্যকে বলা হতো ধ্রুপদী। কি বলা হতো? ধ্রুপদী। তুমি আমাকে একটু বলো তো ভাই, এই গুপ্তটা ক্লিয়ার কিনা? গুপ্তের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? গুপ্ত যুগের কনসেপ্ট ক্লিয়ার? গুপ্ত যুগের কনসেপ্ট ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকো, গুপ্ত যুগের কনসেপ্ট ক্লিয়ার কিনা? গুপ্ত যুগের কনসেপ্ট ক্লিয়ার কিনা? একটু কমেন্টে লিখো তো ভাই, কনসেপ্ট ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকো, আমি যতগুলো প্রশ্ন তোমাকে এখন সলভ করাবো সবগুলো তুমি পারবে, এটা আমার বিশ্বাস। আমি যতগুলো প্রশ্ন তোমাকে বলবো সবগুলো প্রশ্ন তুমি পারবে, এটা আমার বিশ্বাস। এটা আমার বিশ্বাস। প্রশ্ন নাম্বার 1, 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও, একটু চোখ মেলে তাকাও। 1 নম্বর প্রশ্নের দিকে চোখ মেলে তাকাও। হ্যালো, আমি তো ক্লাসে আছি, পরে কথা বলি। ওকে, 1 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। প্রশ্ন নাম্বার 1, মেঘদূত কাব্য কার লেখা? আমি জানি তুমি চোখ বন্ধ করে উত্তর দিতে পারবে। বলো, 1-এর উত্তর কি? মহাকবি কালিদাস, সত্যেন্দ্রনাথ কবি সত্যেন্দ্রনাথ দত্ত, পল্লী কবি জসীমউদ্দিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1-এর উত্তর সবাই বলো। সবাই বলো তো 1-এর উত্তর কি ভাই? 1-এর উত্তর কি? 1-এর উত্তর এ না? 1-এর উত্তর এ। তাহলে মহাকবি কালিদাসের গ্রন্থ। এবার 2-এ আসো। কালিদাসের একটি নাটক, এই যে একটা ব্যতিক্রম ধর্মী প্রশ্ন পেলাম। কালিদাসের নাটক কোনটা? মালতী মাধব, মালবী কাগ্নিমিত্র, মধুমালতী, মৃচ্ছকটিক। অ্যান্সারটা করো। এটা জাহাঙ্গীরনগরে এসছে। দেখো, একটু ডিপ, একটু ডিপ লেভেলের কোশ্চেন জাহাঙ্গীরনগরে দিয়েছে। এই কালিদাসের নাটক কোনটা? কালিদাসের নাটক কোনটা? 2-এর খ, মালবিকা মিত্র, মালবিকা মিত্র। আচ্ছা, কোন যুগে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হতো? প্রাচীন ভারতের স্বর্ণযুগ কোন যুগকে? মৌর্য না, কুষাণ না, শুঙ্গ না, তাহলে গুপ্ত যুগকে কি বলা হতো? স্বর্ণযুগ বলা হতো। ওকে, এরপরে আসো 4 নম্বর। তাহলে 2 নম্বর প্রশ্নটা যে তুমি পারলা না, 2 নম্বর প্রশ্ন যে তুমি পারলা না, তাহলে এটাই ব্যতিক্রম। এই জন্যই আমি কোশ্চেনটা সলভ করাচ্ছি। তাহলে তুমি তোমার নোটের এখানে কালিদাসের এখানে গিয়ে একটু ছোট করে নোট দিয়ে লিখে রাখো, এই কালিদাসের একটা মালবিকাগ্নিমিত্র হচ্ছে তার একটা নাটক, লিখে রাখো। তাহলে তোমার নোটটা হবে সবচেয়ে সমৃদ্ধ। ব্যতিক্রম কোশ্চেন অ্যানালাইসিস, ব্যতিক্রম ধর্মী নোট। রাজা, এই যে 4 নম্বর প্রশ্নের দিকে তাকাও তো। রাজা কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? অ্যান্সার করো। গুপ্ত বংশের,
মৌর্য বংশের, কুষাণ বংশের, দেব বংশের? রাজা কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চারের উত্তর কি হবে? চারের উত্তর কি হবে বলো? চারের উত্তর কি? কুষাণ। কুষাণ বংশের রাজা কনিষ্ক। কনিষ্কের যে চিকিৎসক ছিলেন, আয়ুর্বেদ চিকিৎসক, তার নাম কি ছিল? চরক। তার গ্রন্থের নাম কি ছিল? চরক সংহিতা। ওকে, এই পরের কোশ্চেনটার দিকে তাকাও তো একটু, চোখ মেলে। চোখ মেলে একটু বড় বড় করে তাকাও তো, 5 নম্বর কোশ্চেনের দিকে দেখো তো, পরিচিত মনে হয় কিনা। অর্ণব ভাই এই নাম জীবনে বলছে কিনা? বলেছে এই নাম। চরক ছিলেন। এই যে এখানে একটু থামতে হবে। এই প্রশ্নে অ্যান্সার করতে গিয়ে একটু থামতে হবে। চরক ছিলেন গণিতবিদ না, জ্যোতির্বিদ না, চিকিৎসাবিদ না, চিকিৎসাবিদও না, চিকিৎসাবিদও না। এই যে দেখো এখানে প্রশ্ন আছে, অপশন আছে 4। আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। তিনি ছিলেন অ্যাকচুয়ালি আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। তিনি আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। তার অ্যাকচুয়াল যে পরিচয়টা সেটা হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। আমি কিন্তু লিখেছিলাম আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। তিনি শুধু চিকিৎসক ছিলেন না, তিনি আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। এখানে আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ না থেকে যদি আয়ুর্বেদ চিকিৎসাবিদ থাকতো, তাহলে আমি কিন্তু অ্যান্সার নিতে পারতাম। আমি অ্যান্সার নিতে পারতাম, কিন্তু নিলাম না কেন? কারণ হচ্ছে এই যে এটা আছে, আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ আছে। 6, ভারতের কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী? আচ্ছা, ধ্রুপদী এই শব্দটা উচ্চারণ করেছি কখনো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। ধ্রুপদী ভাস্কর্য মৌর্য যুগের, পাল যুগের, শুঙ্গ যুগের? না, তাহলে কোন যুগের? গুপ্ত যুগের। কোন যুগের ভাই? গুপ্ত যুগের। আসো 7 নাম্বার, কোনটি প্রাচীন নগরী নয়? এই একটু শোনো মন দিয়ে। কোনটা প্রাচীন নগরী না? নগরী না, নগরী না। কর্ণ সুবর্ণ, উজ্জয়িনী, বিশাখাপট্টনম, পাটালিপুত্র। অ্যান্সার করা একটু ডিফিকাল্ট। অ্যান্সার করা একটু ডিফিকাল্ট যদি তুমি ম্যাপ না জানো, ভারতের ভৌগোলিক অবস্থা বা ভারত সম্পর্কে আইডিয়া না জানো। ভারত সম্পর্কে আইডিয়া না জানলেও তুমি পারবা না, পারবা না। এই 7 নাম্বার প্রশ্নটা অধিকাংশ 99% ভুল করবা। 99% ভুল করবা। 7, যারা ভালো করে পড়েছো তারা এটা অ্যান্সার করতে পারবা। ভারতের একটা প্রাচীন নগরী হচ্ছে এই বিশাখাপট্টনম। গুগলে সার্চ করো এখনই, গুগলে এখনই সার্চ করো বিশাখাপট্টনম নিয়ে, লিখো বিশাখাপট্টনম, পেয়ে যাবা। এই যে ব্যতিক্রম একটা প্রশ্ন দেখো, জাহাঙ্গীরনগরে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে ব্যতিক্রম ধর্মী প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের দিকে তাকাও। ভারতের নেপোলিয়ন বলা হতো কাকে ভাই? এই শব্দ মনে হয় উচ্চারণ করেছিলাম। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হতো কাকে? কনিষ্ককে, সম্রাট অশোককে? অশোককে বলা হয় কনস্টান্টাইন। সমুদ্রগুপ্তকে বলা হয় কথিরাজ। তাহলে এই কথিরাজ যাকে বলা হতো তাকেই তো বলা হতো ভারতের নেপোলিয়ন, তাই নয় কি? তাহলে 8-এর উত্তর কি? 8-এর উত্তর হচ্ছে 3। 8-এর অ্যান্সার হচ্ছে 3। 9 নম্বর প্রশ্নের দিকে তাকাও, চোখ বড় করে মেলে ধরে তাকাও। আমার দিকে দেখে কোনো লাভ নাই, চান্স নাই তোমার। মহাকবি কালিদাস যে যুগের কবি? মহাকবি কালিদাস কোন যুগের কবি ভাই? পাল, সেন, মৌর্য, গুপ্ত? মহাকবি কালিদাস কোন যুগের কবি? গুপ্ত যুগের কবি। মহাকবি কালিদাস কোন যুগের কবি? গুপ্ত যুগের কবি। আচ্ছা, এরপরে আসো 10 নম্বর প্রশ্নের দিকে একটু চোখ বড় বড় করে তাকাও তো। 10, দেখো তো এই প্রশ্ন জীবনে শুনছো কিনা এই শব্দ? অমরকোষ। অমরকোষ কি জাতীয় গ্রন্থ? কি জাতীয়? মহাকাব্য না, নাটক না, এটা কি একটা অভিধান? সংস্কৃত অভিধান, উপন্যাস না। তোমাদের 10টা প্রশ্ন সলভ করিয়েছি, 2টা প্রশ্ন তুমি পারো নাই। তুমি 10-এর মধ্যে 8 পেয়েছো কিনা কনফার্ম করো তো আমাকে। আমি আমার যে মিহির বই আছে, আমি আমার মিহির বই ধরে তোমাদেরকে কোশ্চেন সলভ করাচ্ছি। দেখো আমি যে এই যে মিহির যে বই আছে, বাংলাদেশ বিষয়াবলী 11 নম্বর পৃষ্ঠায় এই টপিক আছে, সে আমি বই ধরে তোমাদেরকে প্রশ্ন সলভ করাচ্ছি। আমার প্রত্যেকটা লেকচার এরকমই থাকে। আমি যখন ক্লাস নেই, প্রত্যেকটা লেকচার পড়াই, এরপরে সেই লেকচারের উপর প্রশ্ন সলভ আলোচনা, প্রশ্ন আলোচনা, প্রশ্ন প্র্যাকটিস, এরপরে এক্সাম। প্রথমে পড়াই, পরের ক্লাসে কোশ্চেন সলভ করাই, এর পরের দিন হয় এক্সাম।
তুমি 10-এর মধ্যে 8 পাইছো কিনা বলো তো? মাত্র 30 মিনিট ক্লাস করে তুমি যদি 10-এর মধ্যে 8 পেতে পারো, এই 10-এর মধ্যে যদি তুমি 8 পেতে পারো মাত্র 30 মিনিট আমার কথাগুলো শুনে, তাহলে তুমি আমার কাছে 5 মাস পরে কেন 30-এর মধ্যে 25 পাবা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে? এই প্রশ্নের জবাব আছে তোমার কাছে? অবশ্যই তুমি পাবা। তুমি আমার কাছে 30 মিনিট পরে 10টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেনে যদি তুমি পারো, হ্যাঁ, বা 9টা পারো, 10টাই যদি পারো, তাহলে তুমি 5 মাস দীর্ঘ আমার কাছে সাধারণ জ্ঞান পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা 30-এর মধ্যে 25 কেন পাবা না? তুমি কেন বিইউপিতে 40-এর মধ্যে 35 পাবা না? জাহাঙ্গীরনগরে 50-এর মধ্যে কেন তুমি 40 পাবা না? কেন পাবা না বলো আমাকে? অবশ্যই তুমি পাবা। শুধু তোমার স্ট্র্যাটেজিটা একটু ঝালাই করে নিতে হবে। স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। কিভাবে পড়তে হয়? কোন টপিক গুলো পড়তে হয়? কোথা থেকে প্রশ্নটা আসে? এটা পড়তে হবে। তো তোমাদের জন্য, তোমরা যদি কেউ মনে করো যে অর্ণব ভাই ওনার ক্লাসগুলো করতে চাই পেইড ব্যাচে, তাহলে ভর্তি হতে পারো আমাদের পেইড ব্যাচে। ওই যে নিচে দেওয়া একটা নাম্বার আছে দেখো, 01793635815। দেখো ওটা নাম্বার। হোয়াটসঅ্যাপে বলো ভাই আমি পড়বো এইচএসসি 24 ব্যাচ। হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলো ভাই আমি এইচএসসি 23 ব্যাচ সেকেন্ড টাইম কোর্স করবো। আনলিমিটেড ক্লাস এখন থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত, এক্সাম প্লাস সবকিছু হবে ইনশাআল্লাহ, কথা দিলাম। তোমার বেস্ট একটা কোর্স তুমি এটা পাবা। কোর্স ফি 1020 টাকা, পড়াবো আনলিমিটেড। মিহিরজিকে পুরো বই ধরে ধরে পড়াবো, গুরুত্বপূর্ণ জিনিস। তোমার সাধারণ জ্ঞানে ভালো করার রেসপন্সিবিলিটি আমার, ঠিক আছে? ওকে, আমরা একটু ফিরে আসি আমাদের পড়ায়। অনেক গল্প হলো না? অনেক গল্প হলো। প্রাচীন রাজবংশ পড়ালাম, গুপ্ত কি মৌর্য পড়ালাম, গুপ্ত পড়ালাম। আচ্ছা, এবার আমরা একটু ফিরে আসি। এই মৌর্য গুপ্তদের পর একটা রাজ্য হয়েছিল, নাম হলো গৌড় রাজ্য। আমরা একটু আলোচনা করবো, হ্যাঁ? একটু মন দিয়ে শোনো। একটু যদি মন দিয়ে শোনো, ইতিহাস সহজ লাগবে। একটু টাইটেল করো আমার সাথে, গৌড় রাজ্য। আমার সাথে একটু টাইটেল করো, গৌড় রাজ্য। গৌড় রাজ্য, যে জিনিসগুলো প্রশ্ন হয় এখান থেকে খেয়াল করো। গুপ্ত বংশের যখন পতন ঘটে গেল, কত শতকে? ষষ্ঠ শতকে। তখন এই বাংলার মধ্যে দুইটা স্বাধীন রাজ্য দেখা দেয়। অর্থাৎ এই গুপ্তদের যখন পতন ঘটলো, এই গুপ্তদের পতন ঘটার পরে এই বাংলায় দুইটা স্বাধীন রাজ্য দেখা দিল। দুইটা স্বাধীন রাজ্য। এর একটা রাজ্যের নাম হচ্ছে স্বাধীন বঙ্গরাজ্য, একটা রাজ্যের নাম হচ্ছে স্বাধীন বঙ্গরাজ্য, আরেকটা রাজ্যের নাম হচ্ছে এই গৌড় রাজ্য। কি রাজ্য? এই যে গৌড় রাজ্য, এই গৌড় রাজ্য। এই গৌড় রাজ্যের, খেয়াল করো মন দিয়ে শোনো, এই গৌড় রাজ্যটা কোথায় ছিল? এখন এটা হলো প্রশ্ন। এই বাংলার পশ্চিম দিক এবং উত্তরাঞ্চল। অর্থাৎ এই গৌড় রাজ্যটা কোনটা? এই গৌড় রাজ্য ছিল বাংলার পশ্চিম, এই পশ্চিমাঞ্চল এবং এই বাংলার উত্তরাঞ্চল ছিল এই গৌড় রাজ্যের ভূখণ্ড। বুঝাইতে পারলাম? এখন এই গৌড় রাজ্য কার দখলে ছিল? এই গৌড় রাজ্যের রাজা হইলেন কে? রাজা হইলেন রাজা শশাঙ্ক। শশাঙ্ক। গৌড়ের রাজা হইলেন কে? রাজা শশাঙ্ক। কে হইলেন ভাই? রাজা শশাঙ্ক। আচ্ছা, গৌড়ের রাজাকে শশাঙ্ক, এবং তিনি নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করলেন। স্বাধীন এবং সার্বভৌম রাজা ঘোষণা করলেন এই গৌড়ের রাজা শশাঙ্ক। গৌড়ের রাজা শশাঙ্ক, অর্থাৎ অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন রাজা। লিখে রাখতে পারো, অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন রাজা। স্বাধীন রাজা তিনি, অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন রাজা, অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন রাজা। এখন কথা হলো, স্বাধীন রাজা কাদের থেকে তিনি নিজেকে স্বাধীন করলেন? তিনি যে স্বাধীন রাজা আমি বলছি, তিনি কাদের থেকে নিজেদেরকে স্বাধীন করলেন? এটা হলো কথা। যখন গুপ্ত চলে গেল, বংশটা পতন হয়ে গেল, তখন যে বড় বড় রাজ্যগুলো ছিল, সামন্তগুলো ছিল, এই বড় বড় ব্যক্তিদের থেকে, বড় বড় শাসনকর্তাদের থেকে তিনি নিজেকে কি করলেন?
স্বাধীন করলেন। অর্থাৎ বড় যে সামন্ত ছিল তাদেরকে থেকে নিজেকে তিনি স্বাধীন করলেন। এই জন্যই বলা হয় গৌড়ের প্রথম স্বাধীন রাজা কে? রাজা শশাঙ্ক। রাজা কে? শশাঙ্ক। অর্থাৎ নিজেকে তিনি স্বাধীন করে তিনি যে এই গৌড় রাজ্যটা প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করলেন, তখন সময় ছিল 594 খ্রিস্টাব্দ। কত সময়? 594 খ্রিস্টাব্দ। অর্থাৎ অর্থাৎ 594 খ্রিস্টাব্দে এই রাজা শশাঙ্ক স্বাধীন গৌড় রাজ্যটা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে স্বাধীন গৌড় রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? এই গুপ্ত বংশের পতনের পর। কার মাধ্যমে? রাজা শশাঙ্কের মাধ্যমে। কবে? 594 খ্রিস্টাব্দে। গুপ্ত রাজ্য পতনের পরে কয়টা রাজ্য দেখা দিয়েছিল বাংলায়? স্বাধীন বঙ্গ এবং গৌড় রাজ্য। এই গৌড় রাজ্যের রাজা কে ছিল? রাজা শশাঙ্ক। তিনি নিজেকে কি করলেন? স্বাধীন ঘোষণা করলেন। কাদের থেকে? সামন্তদের থেকে। আচ্ছা, এই যে নিজেদেরকে যে তিনি নিজেকে তিনি যে স্বাধীন করলেন, স্বাধীন ঘোষণা করলেন, তাই না? এরপরে তিনি নিজে কয়েকটা উপাধি পাইলেন। এই উপাধির মধ্যে একটা হলো তার যে উপাধি আছে, অর্থাৎ এই শশাঙ্কের যে উপাধি, শশাঙ্ক, এই শশাঙ্কের যে উপাধি, এর একটা উপাধি হচ্ছে মহাসামন্ত। আচ্ছা, মহাসামন্ত। যেহেতু তিনি গৌড় রাজ্যের রাজা, যেহেতু তিনি গৌড় রাজ্যটার রাজা, তার কারণে তাকে আরেকটা উপাধি দেওয়া হলো, নাম হলো গৌড় রাজ। গৌড় রাজ। তাকে আরেকটা উপাধি দেওয়া হলো গৌড়েশ্বর। কি দেওয়া হলো? গৌড়েশ্বর। গৌড়েশ্বর। তাহলে গৌড়েশ্বর, গৌড়রাজ, মহাসামন্ত। আরেকটা উপাধি আছে মহারাজাধিরাজ। মহা মহারাজাধিরাজ। মহারাজাধিরাজ তিনি উপাধি পেয়েছিলেন। মহাসামন্ত, গৌড়রাজ, গৌড়েশ্বর, মহারাজাধিরাজ। তাহলে মহাসামন্ত, মহারাজাধিরাজ, মহাসামন্ত, মহাসামন্ত, মহারাজাধিরাজ, গৌড়েশ্বর, গৌড়রাজ। এই উপাধিগুলো কে পেয়েছিলেন? রাজা শশাঙ্ক। এই শশাঙ্ক এবার তার রাজধানী স্থাপন করলেন। এই শশাঙ্কের রাজধানী স্থাপন করলেন কোথায়? কর্ণ সুবর্ণতে। কোথায়? কর্ণ সুবর্ণতে। এই শশাঙ্ক কোথায় রাজধানী স্থাপন করলেন? কর্ণ সুবর্ণ। প্রশ্ন হতে পারে ভাই, এটা কোথায়? এটা হচ্ছে এখন বর্তমানে আমাদের যে পশ্চিমবঙ্গ মানে মুর্শিদাবাদ আছে না ভারতের, সে মুর্শিদাবাদে আছে। অর্থাৎ এই কর্ণ সুবর্ণের অবস্থান কোথায়? মুর্শিদাবাদে। কোথায় ভাইয়া? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কর্ণ সুবর্ণের অবস্থান কোথায় বর্তমানে? মুর্শিদাবাদে। কোথায়? মুর্শিদাবাদের অবস্থান। আচ্ছা, এবার একটু মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো। আমরা হয়তো এই প্রাচীন রাজবংশ পড়ানোর উপর জনপদ পড়াবো, সেখানে এই কথাটা আমি আবার বলবো, এখন আবার বলছি, মন দিয়ে শোনো। এই রাজা শশাঙ্ক বাংলার 3টা জনপদ ছিল। কয়টা জনপদ? 3টা জনপদ। এই 3টা জনপদকে একত্রিত করলেন পুন্ড্র, বঙ্গ এবং গৌড়। খেয়াল করো, এই যে বাংলার সবচেয়ে প্রাচীন যে জনপদ পুন্ড্র, এরপরে বাংলার সবচেয়ে বড় জনপদ বঙ্গ, এবং আরেকটা জনপদ গৌড়। এই যে গৌড়, এই 3টাকে একত্র করলো সে। এই 3টাকে সে একত্র করে সে একটা নাম দিয়ে দিল, সেই নামটা হলো গৌড়। পুন্ড্র, বঙ্গ আর গৌড় মিলে হয়ে গেল কি? এই গৌড় জনপদ। কি হয়ে গেল? গৌড় জনপদ। অর্থাৎ বাংলার 3টি জনপদকে একত্রিত করেন। বাংলার 3টি জনপদকে একত্রিত করেন। একত্রিত করেন কোন ব্যক্তিটা? এই রাজা শশাঙ্ক। একত্রিত করে নাম কি দিল? গৌড়। জনপদগুলো কি কি? পুন্ড্র, বঙ্গ, গৌড়। এই 3টা মিলা হইল গৌড়, করলো রাজা শশাঙ্ক। তার মানে এই প্রশ্নটাই আসে, বাংলার 3টি জনপদকে একত্রিত করে নামকরণ করলেন কে? নামকরণ করলেন কে ভাই? এই রাজা শশাঙ্ক। কে করলেন? রাজা শশাঙ্ক। এরপরে দেখো, মন দিয়ে শোনো, আরেকটা ঘটনা বলি। মনে আছে একটু আগে বললাম যে 594 খ্রিস্টাব্দে সে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করলো, মনে আছে? এই 594 খ্রিস্টাব্দে সে এই যে বঙ্গাব্দ, এই বঙ্গাব্দটা চালু করেছে। মন দিয়ে শোনো, নববর্ষ চালু করছিল সম্রাট আকবর। নববর্ষের কথা বলছি না, বাংলায় যে বঙ্গাব্দ সাল আছে না, সেই বঙ্গাব্দ সালটা চালু করেছিল এই যে 594 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্ক করেছিল, গৌড় রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পরেই। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া
এই যে এতগুলো কথা, এই যে এতগুলো গল্প কাহিনী, গৌর রাজ্য, এগুলো আমরা আসলে কোথা থেকে জানবো বা কোথা থেকে জানলাম? এটা কার গ্রন্থ থেকে আমরা এগুলো জানতে পাই? একজন বৈয়াকরণিক আছে, নাম হলো পানিনি। পানিনি কি নাম? পানিনি। এই পানিনি হচ্ছেন একজন বৈয়াকরণিক। পানিনি কি একজন বৈয়াকরণিক? পানিনি একজন বৈয়াকরণিক। এই পানিনির গ্রন্থ থেকে আমরা এই গৌড় রাজ্য থেকে জানতে পারি। তাহলে পানিনির গ্রন্থ থেকে আমরা কি করি? এই গৌড় রাজ্য সম্পর্কে জানতে পারি। ফার্স্টে বিবিএ তে আছি, ডিউ থেকে সেকেন্ড টাইম দিতে পারবো। বিবিএ থেকে তুমি কেন ঢাকা ইউনিভার্সিটিতে আসতে চাও? ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম আসবে কিনা এটা তো এই মুহূর্তে বলা যায় না। এটা তো বিশাল বড় একটা সিদ্ধান্ত। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে বলবো, একটু পরে কথা বলবো। তাহলে এই গৌড় রাজ্য সম্পর্কে কার গ্রন্থ থেকে জানতে পারি? পানিনির গ্রন্থে। পানিনি একজন ব্যাকরণবিদ, বৈয়াকরণিক। তাহলে একটু খেয়াল করো, মৌর্য বংশ, এরপরে গুপ্ত বংশ, এরপরে হলো রাজা শশাঙ্কের গৌড় রাজ্য। মৌর্য, এরপরে গুপ্ত, এরপরে রাজা শশাঙ্ক। মৌর্য, গুপ্ত, শশাঙ্ক। গুপ্ত বংশ পতনের পর বাংলায় দুইটা রাজ্য হইল, একটা হলো স্বাধীন বঙ্গরাজ্য আর একটা গৌড় রাজ্য। গৌড় রাজ্য হলো বাংলার পশ্চিম এবং উত্তরাঞ্চলটা নিয়ে। এই গৌড় রাজ্যর বড় বড় যে সামন্তদেরকে পরাজিত করে তাদের থেকে নিজেকে স্বাধীন করলেন যে ব্যক্তিটা, তার নাম হচ্ছে শশাঙ্ক। এই জন্য তিনি নিজের উপাধি পাইলেন গৌড়রাজ, গৌরেশ্বর, মহারাজাদিরাজ, মহাসামন্ত উপাধি পাইলেন। এরপরে 594 খ্রিস্টাব্দে তিনি কি করলেন? স্বাধীন গৌড়রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং 594 খ্রিস্টাব্দে তিনি বঙ্গাব্দ চালু করলেন। বাংলার 3টা জনপদ পুন্ড্র, বঙ্গ, গৌড়কে একত্রিত করে নাম দিলেন গৌড়। কি নাম দিলেন? গৌড়। কি নাম দিলেন ভাই? গৌড় রাজ্য। বলতো ভাই, যতটুকু পড়াইলাম ততটুকুর কনসেপ্টটা ক্লিয়ার কিনা? যতটুকু পড়ালাম ততটুকুর কনসেপ্ট ক্লিয়ার কিনা? বলো, যতটুকু পড়ালাম ক্লিয়ার হয় কিনা? গৌড় ক্লিয়ার কিনা? গৌড় ক্লিয়ার কিনা? গৌড় ক্লিয়ার কিনা? গৌড় ক্লিয়ার কিনা? ক্লিয়ার, গৌড় রাজ্য ক্লিয়ার। তাহলে দেখো, আমরা প্রথমে পাইলাম মৌর্য, এরপরে পাইলাম আমরা গুপ্ত। গুপ্তদের পতনের পরে আমরা গৌড় রাজ্যটা পাইলাম। এই গৌড় রাজ্যে পেতে গিয়ে আমরা শশাঙ্ককে পেলাম, তাই না? গৌড় রাজ্যের পরে আমরা শশাঙ্ককে পেলাম। ক্লিয়ার হলো কিনা? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার। এবার একটা ঘটনা আছে, একটু মন দিয়ে শোনো, কথাগুলো একটু মন দিয়ে শোনো। আমি এখানে ক্লাস নিচ্ছি, আমার সমসাময়িক টিচার আছে না? আমার সময়ে এই একই সময়ে অন্য কোনো জায়গায় মানুষ ক্লাস নিচ্ছে না? নিচ্ছে কিনা? আচ্ছা, প্রধানমন্ত্রী, ধরো বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হইলো, তার সমসাময়িক আরেকজন প্রধানমন্ত্রী আছে না অন্য কোনো দেশে? থাকার তো কথা না? আছে তো। তাহলে একইভাবে এই রাজা শশাঙ্ক, তিনি যখন গৌড়ের রাজা ছিলেন, তার একজন সমসাময়িক রাজা ছিলেন। তার একজন কি? সমসাময়িক রাজা ছিলেন। কি বললাম? সমসাময়িক রাজা। তাহলে এই সমসাময়িক শশাঙ্কের সমসাময়িক রাজা ছিলেন হর্ষবর্ধন। কে ছিলেন ভাইয়া? হর্ষবর্ধন। শশাঙ্কের সমসাময়িক রাজা কে ছিলেন? হর্ষবর্ধন। কে ছিলেন ভাই আমার? হর্ষবর্ধন। শশাঙ্কের সমসাময়িক রাজা কে ছিলেন? হর্ষবর্ধন। আবার বলো, কে ছিলেন? হর্ষবর্ধন। শশাঙ্কের সমসাময়িক রাজা কে ছিলেন? হর্ষবর্ধন। কে ছিলেন ভাই? হর্ষবর্ধন। শশাঙ্কের সমসাময়িক রাজা কে ছিলেন? হর্ষবর্ধন। কে ছিলেন? হর্ষবর্ধন। বলো, কে ছিলেন? হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন নিয়ে এবার একটু আলোচনা, একটু মন দিয়ে শোনো। তাহলে একটু ছোট করে টাইটেল করো, হর্ষবর্ধন। তাহলে মন দিয়ে শোনো, মৌর্য বংশ, গুপ্ত বংশ, এরপরে গৌড় রাজ্যের শশাঙ্ক, এর সমসাময়িক রাজা হচ্ছে হর্ষবর্ধন। কে? হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের ঘটনাটা এবার একটু মন দিয়ে শোনো। হর্ষবর্ধন তিনি 606 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেছিলেন। এই হর্ষবর্ধনের সময়ে তার রাজধানী ছিল কনৌজে। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। কোথায় ছিল? কনৌজে ছিল। 606 খ্রিস্টাব্দে তিনি সিংহাসন আরোহণ করলেন। ওকে। এই হর্ষবর্ধনের তার সভার মধ্যে যে সভাকবি ছিলেন, যিনি সভাকবি ছিলেন, তার নাম হলো বাণভট্ট। কি নাম? বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। কে ছিলেন? বাণভট্ট। কে ভাই? বাণভট্ট।
এই বাণভট্ট তিনি একটা গ্রন্থ রচনা করলেন। কাকে নিয়ে করবে? এই হর্ষবর্ধনকে নিয়ে করছে। তাহলে নাম কি দিবে? হর্ষচরিত। কি নাম দিয়েছে? হর্ষচরিত। তাহলে হর্ষবর্ধনের একটা গ্রন্থের নাম হলো, এই হর্ষবর্ধন লিখেছে সেই গ্রন্থের নাম হচ্ছে হর্ষচরিত বা হর্ষচরিতম বলে, হর্ষচরিত গ্রন্থ। এটা কি নিয়ে লেখা? এই হর্ষবর্ধনের জীবনী ও হর্ষবর্ধনের আত্মজীবনী। তাহলে এই গ্রন্থটার প্রতিপাদ্য কি? এটা হচ্ছে হর্ষবর্ধনের, এই হর্ষবর্ধনের বর্ধনের আত্মজীবনীমূলক গ্রন্থ। আত্মজীবনী, জীবনী কে লিখছে? বাণভট্ট লিখছে। বাণভট্ট কে ছিল? তার দরবারের সভাকবি ছিল। বাণভট্ট কে ছিল? তার দরবারের সভাকবি। তাহলে শশাঙ্কের সমসাময়িক রাজা হর্ষবর্ধন, শশাঙ্কের সমসাময়িক রাজা কি? হর্ষবর্ধন। তার রাজধানী ছিল কনৌজে। হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট। এই বাণভট্ট যে গ্রন্থ লিখলো তার নাম হচ্ছে হর্ষচরিত। এই হর্ষচরিত গ্রন্থটা হর্ষবর্ধনের আত্মজীবনীমূলক গ্রন্থ। আত্মজীবনীমূলক গ্রন্থ। একটু মন দিয়ে শোনো, এবার একটু শোনো। এই হর্ষবর্ধন, এই হর্ষবর্ধন তিনি একটা কাজ করেছিলেন। সেটা কি? একটু মন দিয়ে শুনুন। এই হর্ষবর্ধন তিনি একটা বিহার প্রতিষ্ঠা করলেন। তিনি একটা বিহার প্রতিষ্ঠা করলেন, তার নাম হচ্ছে নালন্দা মহাবিহার। তোমরা চিনো হয়তো নালন্দা মহাবিহার, যেটা বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। তাহলে এই হর্ষবর্ধন প্রতিষ্ঠা করলেন কি? তিনি প্রতিষ্ঠা করলেন, তিনি প্রতিষ্ঠা করলেন এই নালন্দা, নালন্দা মহাবিহার, মহাবিহার, নালন্দা মহাবিহার। নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করলেন কে? হর্ষবর্ধন। আমি এটা একটু মুছে দেই, আমি এই পেজটা একটু মুছে দিলাম। নালন্দা, নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করলেন এই হর্ষবর্ধন। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে প্রাচীন বিহার বা সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় এই নালন্দা মহাবিহার। এটা সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। ঘটনাটা কি? এই নালন্দা মহাবিহারের অধ্যক্ষ হয়েছিলেন একজন ব্যক্তি, তার নাম হলো শিলভদ্র। এই নালন্দা মহাবিহারের অধ্যক্ষ হলেন কে? শিলভদ্র। শিলভদ্র কে হইলেন? শিলভদ্র। নালন্দা মহাবিহারের অধ্যক্ষ কে ছিলেন? শিলভদ্র। এই শিলভদ্রের ছাত্র, এই শিলভদ্রের ছাত্র, এই যে শিলভদ্র বললাম, এই শিলভদ্রের ছাত্র ছিলেন হিউয়েন সাং। হিউয়েন সাং। এই শিলভদ্রের ছাত্র কে ছিলেন? হিউয়েন সাং। কে ছিলেন ভাই? হিউয়েন সাং। নাম শুনেই বুঝতে পারতেছো সে হচ্ছে চীনা, চীনা মানুষ। তাই চীনা মানুষ না? তাহলে দেখো, হর্ষবর্ধন নালন্দা বিহার প্রতিষ্ঠা করলো, সেখানকার অধ্যক্ষ ছিলেন কে? শিলভদ্র। শিলভদ্রের ছাত্র ছিলেন হিউয়েন সাং। তো দেখো, এই হিউয়েন সাং এই বাংলায় এসছিলেন, অর্থাৎ এই হর্ষবর্ধনের সময়টাতে বাংলায় এসছিলেন। তাহলে এই প্রশ্নটাই আসে যে চীন থেকে পরিভ্রাজক হিউয়েন সাং কার সময়ে আসলো? এ রাজা হর্ষবর্ধনের সময়ে তিনি বাংলায় এসেছিলেন। তাহলে হর্ষবর্ধনের সময়ে চীন থেকে আসা যে পরিভ্রাজক ছিলেন, পরিভ্রাজক ছিলেন, তিনি আসলেন কার সময়? হর্ষবর্ধনের সময়। কার সময় ভাই? হর্ষবর্ধনের সময় তিনি আসলেন। কার সময় বললাম? হর্ষবর্ধনের সময় তিনি আসলেন। এখন প্রশ্ন তো ওইটা না, প্রশ্ন হলো তিনি কত শতকের দিকে আসছেন। তিনি যে আসলেন, তিনি কত শতকের দিকে আসলেন, এটা হচ্ছে কথা। তিনি সপ্তম শতক। দেখো, 606 খ্রিস্টাব্দ মানে কি? 606 খ্রিস্টাব্দ মানে তো সপ্তম শতক, তাই না? এই 606 খ্রিস্টাব্দে কি হর্ষবর্ধন ক্ষমতায় এসেছিল না? তাহলে হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে ক্ষমতায় আসলে তার এই সপ্তম শতকের দিকে হিউয়েন সাং তিনি পরিভ্রজন করেছিলেন, অর্থাৎ চীন থেকে আসা পরিভ্রাজক তিনি। আমরা মৌর্য বংশের ওখানে একজন পরিভ্রাজকের নাম পড়েছিলাম, মেগাসথিনিস, চীন থেকে আসা। চীন থেকে এসেছিল প্রথম মেগাসথিনিস, আর চীন থেকে এই আরেকজন আসছেন হর্ষবর্ধনের সময়ে। হর্ষবর্ধনের সময়ে যে নাম হলো হিউয়েন সাং। ছাত্র ছিলেন শিলভদ্রের। শিলভদ্র ছিলেন অধ্যক্ষ নালন্দা মহাবিহারে। এই নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করলেন কে? রাজা হর্ষবর্ধন। কবে? সপ্তম শতকে। হর্ষবর্ধনের আত্মজীবনীমূলক গ্রন্থ নাম কি তার? হর্ষচরিত। কে লিখছে? তারই সভাকবি বাণভট্ট। কে লিখেছে? বাণভট্ট। কে লিখছে? বাণভট্ট। একটু খেয়াল করো, একটু একটু খেয়াল করো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। মৌর্য বংশ, এরপরে আসলো গুপ্ত বংশ। এই গুপ্তের পতনের পরে একটা হলো গৌড় রাজা,
গৌড় রাজ্য হইল, রাজা শশাঙ্ককে পেলাম আমরা, রাজা শশাঙ্ককে পেলাম। আর এই শশাঙ্কের সমসাময়িক রাজা আমরা পেলাম হর্ষবর্ধন। শশাঙ্কেরও পতন ঘটবে, হর্ষবর্ধনের পতন ঘটবে, এরপরে নিশ্চয়ই একটা শাসন আসবে, এরপরে একটা কিছু একটা হবে, হবে কিনা? এই খেয়াল করো, মৌর্য বংশ, এরপরে গুপ্ত, এরপরে গৌড় রাজ্যের রাজা শশাঙ্ক পেলাম, শশাঙ্কের সমসাময়িক রাজা হর্ষবর্ধন পেলাম, এরপরে এদের পরে তো বাংলায় কিছু একটা ঘটবে, তাই না? বলতো এতটুকু বুঝতে পারলাম কিনা? বলো এতটুকু বুঝতে পেরেছি কিনা? বলো এতটুকু বুঝতে পারলাম কিনা? বলো এতটুকু বুঝতে পারলাম কিনা? বুঝতে পারলাম? এতটুকু বুঝতে পারলাম? এতটুকু বুঝতে পারলাম? এতটুকু বুঝতে পারলাম? এতটুকু বুঝতে পারলাম? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে এরপরে বাংলায় শশাঙ্কের মৃত্যুর পরে তিনি একজন মহান শাসক ছিলেন। তার মৃত্যুর পরে এই বাংলায় এক ধরনের আইন শৃঙ্খলার অরাজক অবস্থা দেখা দিল। কি দেখা দিল? আইন শৃঙ্খলার একটা অরাজক অবস্থা দেখা দিল, বিশৃঙ্খল অবস্থা দেখা দিল। কোনো ভালো রাজা ছিল না। এই যে আইন শৃঙ্খলার যে অরাজক অবস্থা দেখা দিল, সেই অরাজক অবস্থাটার নাম হচ্ছে মাৎস্যন্যায়। অর্থাৎ এরপরেই ঘটে যাবে মাৎস্যন্যায়, যেটা প্রায় 100 বছর স্থায়ী ছিল। এই মাৎস্যন্যায়টা কত বছর? 100 বছর স্থায়ী ছিল। তাহলে মৌর্য, এরপরে গুপ্ত, গৌড়ের রাজার শশাঙ্ক, শশাঙ্কের সমসাময়িক রাজা হর্ষবর্ধন, এরপরে ঘটে যায় মাৎস্যন্যায়। এই মাৎস্যন্যায়ের পরে দেখো, এই মাৎস্যন্যায়ের পরে আসবে পাল রাজারা, পাল রাজারা, এই পালদের পরে আসবে সেন রাজারা। তাহলে দেখো, মৌর্য বংশ, এরপরে গুপ্ত বংশ, গুপ্তের পরে গৌড় রাজা, রাজা শশাঙ্ক, তার সমসাময়িক রাজা হর্ষবর্ধন, এরপরে ঘটে যায় মাৎস্যন্যায়, 100 বছর স্থায়ী হয়। এই মাৎস্যন্যায়ের পতন ঘটলো, অর্থাৎ মাৎস্যন্যায় বিলুপ্ত হলো এই পাল শাসনামলের মাধ্যমে। পালদের পতন ঘটে গেলে সেনরা আসে। বলো প্রাচীন রাজবংশের ধারাবাহিকতা ক্লিয়ার কিনা? মাৎস্যন্যায় পড়াইতে হবে, পাল পড়াতে হবে, সেন পড়াতে হবে। তুমি বলো বুঝতে পেরেছো কিনা? মৌর্য, গুপ্ত, গৌড় রাজার শশাঙ্ক, ওইদিকে হর্ষবর্ধন পড়লাম, এরপরে মাৎস্যন্যায়, পাল, সেন। ক্লিয়ার? এই বুঝতে পারলাম? কোনো ঝামেলা আছে? কোনো ভেজাল আছে এখানে? বলতো, একদম পানির মতো পরিষ্কার না? একদম পানির মতো পরিষ্কার না? বলো, পানির মতো পরিষ্কার? যদি পানির মতো পরিষ্কার হয়, তাহলে এবার তুমি উত্তর দাও। যদি পানির মতো পরিষ্কার হয়, তাহলে এবার তুমি উত্তর দিবা। 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও, চোখ মেলে তাকাও, চোখ মেলে তাকাও। প্রশ্ন নাম্বার 1, মহারাজাধিরাজ, এই মহারাজাধিরাজ পদবী কারা গ্রহণ করেন? ও অ্যান্সার তো দেখা যাচ্ছে। ও তোমরা তো বলো না আমাকে, তোমরা ফাঁকিবাজ হয়ে গেছো, অ্যান্সার দেখা যায় তোমরা কেউ বলো না আমাকে। 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও, ওই 1 নম্বর উত্তর সবাই দেখে ফেলছে। গোপচন্দ্র ধর্মাদিত্য সমাচারদের এটা একটা উপাধি, হ্যাঁ, মহারাজাধিরাজ এক দেখে ফেলছে। আচ্ছা যাই হোক, দুই অ্যান্সার দাও। প্রাচীন জনপদ গুলোকে একত্রিত করে গৌড় নাম প্রতিষ্ঠা করেন কে? চোখ বন্ধ করে রাজা শশাঙ্ক। মহাসামন্ত কার উপাধি ছিল? রাজা শশাঙ্ক। আচ্ছা, বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজাকে? নরপতিকে? রাজা শশাঙ্ক। দেখো তো 2, 3, 4-এ কোনো ঝামেলা আছে কিনা? এগুলো চাকরির পরীক্ষার প্রশ্ন। 2, 3, 4 দেখো, এই যে চাকরি, প্রাথমিক বিদ্যালয়, ত্রয়োদশ নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয়, এটা চাকরির পরীক্ষার প্রশ্ন। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়
নিচের দিকে আসো, বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন আসছে দেখো। এইবার দেখো, প্রশ্ন উত্তর দাও। বঙ্গ ও গৌড় দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে কত শতকে? এ ভাই, কত শতকে উদ্ভব ঘটছিল? কাদের পরে? গুপ্তদের পরেই তো হইল। তার মানে ষষ্ঠ শতকে এই গুপ্তদের পতন ঘটার পরে বঙ্গ ও গৌড় রাজ্য হইল না? বলো। ষষ্ঠ শতকের পতনের পরে হুন হুন জাতিরা আক্রমণ করার পরেই তো। আচ্ছা, 2 নাম্বার, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ, গৌড়, নদিয়া, ঢাকা। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কোথায়? কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদ। শশাঙ্কের রাজধানী কোথায়? কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদ। 3 নাম্বার, বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণর অবস্থান ছিল কোথায়? কুমিল্লায়, বগুড়ায়, রাজশাহীতে। কোথায় এটার অবস্থান এখন? এই যে মুর্শিদাবাদে। কোথায়? মুর্শিদাবাদে। কোথায় ভাইয়া? মুর্শিদাবাদে। 4 4 4 অ্যান্সার করো। 4 অ্যান্সার করো। 4 অ্যান্সার করো। 4 এর উত্তর অ্যান্সার করো দেখি। 4 অ্যান্সার করো। প্রশ্ন নাম্বার 4। 4 এর বি। একজন বলছে বি। শশাঙ্কের প্রথম জীবনে কি ছিল? কৃষক? না। রাজা? সম্রাট? শশাঙ্ক ছিল সামন্ত। বললাম না যে সে নিজেদেরকে সামন্ত রাজাদের থেকে সে পরাধীন স্বাধীন করেছিল। তার প্রথম জীবনে সে কি ছিল? সে সামন্ত ছিল। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নের দিকে তাকাও। হর্ষবর্ধনের সভাকবি কে? কালিদাস, এ তো গুপ্ত যুগের। মেগাস্তিনিস, এ তো পরিব্রাজক। সন্ধ্যাকর নন্দী, তিনি হচ্ছে রামপালের গ্রন্থ লিখছিলেন সন্ধ্যাকর নন্দী। রামপালের আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী। তাহলে বাণভট্ট এই হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি কে? বাণভট্ট। অ্যান্সার 5। ওকে, আর নাই। তাহলে তুমি এখানের 5টা কোশ্চেনই তোমার পারার কথা। এখানের 5টা প্রশ্নই তোমার পারার কথা। আমার বিশ্বাস তুমি 5টা প্রশ্নই পেরেছো। এটা আমার বিশ্বাস। তুমি 5টা প্রশ্নই পেরেছো। ক্লাস কি আটকে আটকে যাচ্ছে? ক্লাস কি আটকে আটকে যাচ্ছে? ক্লাস কি ঠিক আছে না আটকে আটকে যায়? ক্লাস একটু আটকে আটকে যাচ্ছে না? আচ্ছা, কোনো ব্যাপার না, জাস্ট এ মিনিট। একটা মিনিট আমাকে সময় দাও, আমি দেখছি ক্লাসের কি অবস্থা। ওকে, তোমরা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানাও। ক্লাস ঠিক করে দিচ্ছি, তোমরা জাস্ট আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। হয়েছে কিনা?
সেটা আমাকে জাস্ট কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভাইয়া, মৌর্য, গুপ্ত, গৌড় রাজা, শশাঙ্ক, হর্ষবর্ধন, এরপরে হয়ে গেল মাৎস্যনেয়। যে ভাইয়া আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমি বুঝতে পারলাম। বুঝতে পারলা তুমি ঠিক মতো? যদি পেরে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি বুঝতে পেরে থাকো তাহলে আলহামদুলিল্লাহ। মৌর্য বংশ, গুপ্ত বংশ, রাজা শশাঙ্কের গৌড়, হর্ষবর্ধন, এরপরে হয়ে গেল মাৎস্যনেয়, পাল, এদের পরে আসলো সেন। মাৎস্যনেয়, পাল, সেন বাকি আছে, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, এবার শোনো, তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ, তোমাদের জন্য ঢাবি টার্গেট ব্যাচ, মানে এটা ফ্রেশ ব্যাচ। তোমাদের যারা এইচএসসি 23 ব্যাচ, সেকেন্ড টাইমার, ভার্সিটি দিবা, মেডিকেল দিবা, নার্সিং দিবা, হ্যাঁ, তোমার যেই ভার্সিটি হোক, টার্গেট হোক, আমাদের জিকে যে ব্যাচটা, সেই ব্যাচ ক্লাস শুরু হয়েছে। 1020 টাকা কোর্স ফি, আনলিমিটেড ক্লাস, আনলিমিটেড এক্সাম বলা যায়। যতক্ষণ না পর্যন্ত আমার দম আছে ততদিন পর্যন্ত আমি ক্লাস নিব এই ব্যাচে। সো যারা যারা ভর্তি হবা, তোমরা এই যে 01793635815, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে কল দিবা, এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, হ্যাঁ? শুধু মেসেজ দিবা যে ভাইয়া আমি এইচএসসি 24 ব্যাচ, আমি এইচএসসি 23 ব্যাচ, আমি আপনার কোর্সটা করতে চাই জেনারেল নলেজ। পুরো মিহিরজিকে বই ধরে ধরে, সাধারণ জ্ঞানের জন্য তোমরা মিহিরজিকে পড়বা, পুরা মিহিরজিকে বই ধরে ধরে ইনশাল্লাহ আমি শেষ করে দিব, গুরুত্বপূর্ণ জিনিস ধরে ধরে শেষ করে। তো যারা আসতে চাও তারা আসতে পারো। আমাদের পেইড ব্যাচের প্রতিদিন ক্লাস রাত 9টায় হয়। আমাদের ফ্রি ক্লাস হয় প্রতিদিন সন্ধ্যা 7:30। আর পেইড ব্যাচের ক্লাস হয় প্রতিদিন রাত 9টায়। কাজে আমি প্রত্যাশা করব যে তোমরা আসবে, তোমরা যারা ভালো করে একটু সাধারণ জ্ঞানটা করতে চাও। যারা এইচএসসি 24 ব্যাচ, তোমাদের টাইম এইচএসসি কবে হবে বলা নাই, তোমরা একটু এগিয়ে থাকলে ভালো, তোমার উচিত এই মুহূর্তে শুরু করা। আর 23 ব্যাচের তো ফরজ, পড়া ফরজ, সেকেন্ড টাইমার যারা, পড়া ফরজ, হ্যাঁ। তো ইনশাল্লাহ আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক সন্ধ্যা 7:30। মাঝখানে পাল সেন পড়াবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।